আবারও স্বাগত একুশে বিজনেসের দর্শক, আমি সাদাত হাবিবি সেতু রয়েছি আপনাদের সাথে। এখন রয়েছে দেশের প্লাস্টিক শিল্প খাত ও আসছে বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক শামীম আহমেদ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। শুরুতেই আলোচনায় যেতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একদম ইনিশিয়ালি যে জিনিসটা জানতে চাই, মানে স্বাভাবিকভাবেই প্রথম প্রেক্ষিতে জানার আগ্রহ থাকে যে বাজারটা কেমন যাচ্ছে আপনাদের, কিন্তু এই সাথে আমি আপনাদেরকে মানে প্রশ্নটা রাখতে চাই এইভাবে, যখন আমরা দেশে এক ধরনের রেমিটেন্স ছাড়া সব কিছুতে নেতিবাচক প্রভাব দেখছি, তখন আমরা প্লাস্টিক পণ্য রপ্তানি এবং হিমায়িত খাদ্যপণ্য বিশেষ করে মাছ রপ্তানিতে আমাদের এক ধরনের খুব ভালো ধরনের প্রবৃদ্ধি দেখতে পেয়েছি। এই যে সবার খারাপ আপনাদের ভালো, এই অবস্থাটা কীরকম দেখছেন? থ্যাংক ইউ। প্লাস্টিক সেক্টর সম্বন্ধে একটু বলি। প্লাস্টিক সেক্টরে আমাদের প্রায় 6000 প্লাস ইন্ডাস্ট্রি আছে এবং 1.5 মিলিয়ন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি আমরা। আর আমাদের পণ্যটা হচ্ছে আপনার সবসময় নতুনত্ব থাকে। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য মডেল, ডিজাইন অ্যান্ড এভরিথিং টু গেট ইন টু দ্য মার্কেট। প্লাস্টিক ইন্ডাস্ট্রি বেসিক জিনিস হলো ইট ইজ এ লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। যে কোনো ইন্ডাস্ট্রি হোক না কেন, এটা ফুড প্রসেসিং বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, হোয়াট এভার ইউ সে, গার্মেন্টস বলেন, সব কিছুই কিন্তু প্লাস্টিকের প্যাকেজিংয়ে হোক কিংবা কম্পোনেন্টস হিসাবে হোক, অ্যাক্সেসরিজ হিসাবে হোক, কিন্তু আপনার লাগেই। সো দিস ইজ লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। আমাদের যে 6000 প্লাস ইন্ডাস্ট্রি আছে, এর মধ্যে 4000 প্লাস ইন্ডাস্ট্রি কিন্তু আমরা B2B বিজনেস করি। হ্যাঁ, আমরা যে আমাদের পলিসি মেকারদের অনেকের ধারণা যে আমরা শুধু জগ মগ ঘটিবাটি করি, আসলে ওইটা খুব ছোট অংশ, ভেরি ভেরি স্মল ফ্যাকশন অফ দ্য তো এখন প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইজ ট্রান্সফর্মিং। আপনি জানেন বোধহয় যে আমাদের 3টা বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছে যারা র মেটেরিয়াল তৈরি করে, বেসিক রেজিন তৈরি করেন, PET অ্যান্ড PVC। এবং আমরা ফিল্মে আমাদের অনেক বড় বড় ইনভেস্টমেন্ট আছে, আকিজের বলেন, অনেকের ইনভেস্টমেন্ট আছে, অ্যান্ড উই আর মেকিং দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আমাদের এক্সপোর্ট যেটা হয় আমাদের 7 সিস্টার্সে, পার্টিকুলারলি ইন্ডিয়াতে, এটা একটু প্রবলেম ছিল কিছুদিন, আপনি জানেন। বাট আমরা মিডিয়ার মাধ্যমে যে পজিটিভ সিগন্যালটা পাচ্ছি যে আমাদের নেইবারদের সাথে আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমরা আশাবাদী যে মার্কেটটা আমাদের এটা কিন্তু প্লাস্টিকের আইটেমের জন্য, প্লাস্টিকের মানে পার্টিকুলারলি হাউজহোল্ড প্রোডাক্টের জন্য এবং এগ্রিকালচার প্রোডাক্টের জন্য কিন্তু বিশাল মার্কেট আমাদের 7 সিস্টার্স ইন্ডিয়া। তো সেইটা প্রতিবন্ধকতা ছিল, সেটা ইনশাল্লাহ আমরা আশা করি কেটে যাচ্ছেও কিছুটা। এবং আমাদের যেভাবে আমাদের বাণিজ্যের প্রতি নেগোসিয়েশন চলছে ইন্ডিয়ার সাথে আমাদের, তো দূর ভবিষ্যতে আমরা আশাবাদী এটা কেটে গেলে আমাদের আরও এক্সপোর্টটা বাড়বে। একটু বিনয়ের সাথে আপনাকে এই ইস্যুতেই জানতে চাচ্ছি যে মানে আসলে এই বাজারটা কতটুকু বড়, মানে এক ধরনের গত 1.5 বছর ধরে এক ধরনের প্রচারণা গেছে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কে, নানা ধরনের টানাপোড়েন আমরা একদম দেখতে পেয়েছি। একটু সাধারণ অডিয়েন্সের বোঝার জন্য যে আসলে ওই বাজারটা আমাদের আসলে টার্গেটটা কেমন এবং আমাদের আসলে সম্ভাবনাটা কি। আমার যতদূর মনে পড়ে এটা প্রায় $3 to 4 crores মার্কেট, $3 to 4 crores টোটাল মার্কেটটা আমরা ইন্ডিয়ান 7 সিস্টার্সে ক্যাটারিং করি। এবং এটা আমাদের কিন্তু পণ্যের অনেক সুনাম আছে ইন্ডিয়াতে, আপনি এই পার্টিকুলারলি এই রিজনে, এবং তারা আগ্রহ সহকারে আমাদের কাছ থেকে মাল নেয় এবং দে আর অলসো বেনিফিটিং, তাদেরও বিজনেস ক্রিয়েট হচ্ছে, যেটা রিটেল মার্কেটে বলেন, হোলসেল মার্কেটে বলেন, তাদের মার্কেট ক্রিয়েট হচ্ছে। তবে আমরা আশাবাদী যে সরকার যখন আরও 2 নেইবারিং কান্ট্রির সাথে সম্পর্কটা ইমপ্রুভ করে ফেলবে, আমরা তখন ইন্ডিয়ান মার্কেটে বেটার করতে পারবো, যেহেতু আমাদের গুণগত মান অনেক ভালো। ওকে, পুরো বিশ্বই প্লাস্টিক পণ্যের ব্যাপারে এক ধরনের নেতিবাচক প্রচারণা বলি, আপনি যাই বলেন, পরিবেশগত কারণে একটা ব্র্যান্ডিং আছে এবং সেইখানে প্লাস্টিক পণ্য মানেই এক ধরনের ধরেন সবাই ব্যবহার করছি আমরা, আমাদের এই সেটে বা আমাদের পোশাক টোশাকে সব কিছু আছে, কিন্তু আমরা বলার সময় প্লাস্টিক পণ্য থেকে দূরে থাকার চেষ্টা করি। তো এই ধরনের বাজারে, গ্লোবাল মার্কেটে আমাদের আসলে দাঁড়িয়ে যাওয়ার বা আমাদের একটু আরো ভালো করার আসলে অপরচুনিটি কোথায় আছে? গ্লোবাল প্লাস্টিক মার্কেটটা হচ্ছে $650 বিলিয়ন। হ্যাঁ, এবং আমরা বাংলাদেশে পার পার্সন পার এনাম 15 কেজি প্লাস্টিক কনজিউম করি, compared to Japan 130 kg, USA 100 plus kg, Singapore 100 plus kg per person per annum ইউজ করে। তো আমাদের কনজামশন এখনও অনেক নিচে। তো পলিউশনের কথা যদি আপনি বলেন, পলিউশন তো আমরা যখন UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টের যে
পলিসিতে আছে সেখানে 5.2 রেজলিউশনে আমরা সিগনেচার করেছি এবং আমরা বলছি যে পলিউশন প্রিভেনশন করার জন্য আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এটা ডেভেলপ করতে হবে। এটা যদি আমরা ডেভেলপ না করি তাহলে হবে না। মনে করেন আজকে জাপান আমাদের চেয়ে এত বেশি কনজিউম করে, কিন্তু জাপানে আলোচনা হয়। এইটা নাই কেন? সিঙ্গাপুর আমাদের চেয়ে বেশি কনজিউম করে, তো সিঙ্গাপুরে এই প্রবলেম নাই কেন? বিকজ তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচারটা অনেক স্ট্রং, অ্যাওয়ারনেসটা অনেক স্ট্রং জনগণের। প্লাস্টিক ইন্ডাস্ট্রি কিন্তু আপনি জানেন কিনা জানি না, প্লাস্টিক ইন্ডাস্ট্রি বাংলাদেশে আমাদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সার্কুলার অনুযায়ী গ্রিন ইন্ডাস্ট্রি, শুধু বাংলাদেশ না গ্লোবালি, বিকজ প্লাস্টিক ইন্ডাস্ট্রি ডাজ নট পলিউট এনি কাইন্ড অফ পলিউশন, ওয়াটার পলিউশন করে না, কেমিক্যাল পলিউশন করে না, নয়েজ পলিউশন করে না। ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রি কথা বলছি। এখন আমরা চিপসের প্যাকেট খেলাম, পাউরুটির খেলাম, খাওয়ার পরে যেটা ফেলে দিই, আমাদের ধরেন কোনো নাই, প্রপার ডিসপোজাল কনসেপ্টটা নাই, অথবা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা নাই। আপনি কোথায় ফেলবেন? ঢাকা শহরে একটা বিন পাবেন না যেখানে আপনি ফেলবেন। হ্যাঁ, তো এই অ্যাওয়ারনেসটা যতক্ষণ পর্যন্ত ডেভেলপ না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা থাকবে। আরেকটা প্রবলেম আমি আপনার সাথে সাথে বলে দিই যে ডেভেলপ কান্ট্রিগুলা তারা এন্ড অফ ওয়েস্ট লাইফ চায়। এন্ড অফ ওয়েস্ট মানে ওয়েস্ট কিন্তু এখন আর ওয়েস্ট না, এটা কিন্তু ভেরি ভ্যালুয়েবল রিসোর্স। আপনি রিসাইকেল করতে পারেন, সার্কুলার ইকোনমিতে আনতে পারেন, পাওয়ার জেনারেশন করতে পারেন, অনেক কিছু করতে পারেন। এখন ওয়েস্ট স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে ওয়েস্ট শর্টেজ, তারা আরেক দেশ থেকে ওয়েস্ট ইম্পোর্ট করছে। চায়নাতে ওয়েস্ট শর্টেজ, এক সিটি আরেক সিটি থেকে $7-8 পার টন দিয়ে ওয়েস্ট কিনছে, বিকজ অফ তারা এটাকে সার্কুলার ইকোনমিতে নিয়ে আসছে। তো সেটাই বলছি, আমার একটা স্টাডিতে আমি দেখেছি, ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতে, বাংলাদেশ ওয়েস্টটাকে প্রপারলি ইউজ না করার জন্য বাংলাদেশ $5 বিলিয়ন লস করছে। এনি কাইন্ড অফ ওয়েস্ট, নট অনলি প্লাস্টিক ওয়েস্ট, অল ওয়েস্ট। সেটাকে যদি প্রপারলি আমরা ইউজ করতে পারতাম তাহলে আমরা $5 বিলিয়ন আরেকটা ইন্ডাস্ট্রি জেনারেট করতে পারতাম। বুঝতে পারছেন? তো ওয়েস্টকে আমরা যে পলিউশন তো হয় ওয়েস্ট থেকে, সেই ওয়েস্টটা যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি পলিউশনের প্রশ্ন ওঠে না। সেই দিক দিয়ে আর কি আমাদের এটা করতে হবে, ইনভেস্টমেন্ট আনতে হবে, সেটা করলে আমাদের পক্ষে ভালো হবে। জি ওকে, এবার একটু পরের প্রশ্ন, যে বিশ্ব দরবারে যেহেতু কথা আসছিল, তাহলে যেটি নিয়ে আমরা শুরু করেছিলাম যে আমাদের এক্সপোর্ট, প্লাস্টিকের এক্সপোর্টটা ভালোই গেছে, কিন্তু আমি যতটুকু জানি যে ইন্টারন্যাশনালি গ্লোবালি যে রেজিন, পেট্রোলিয়াম পণ্য থেকেই সেটা উৎপন্ন করা হয়, সেটার এক ধরনের স্কারসিটি হচ্ছে এবং সেটার ভয়ঙ্কর দাম বেড়েছে। এইটা আসলে আপনাদেরকে কতটুকু বিপাকে ফেলতেছে? মারাত্মক আকারে plastic industry is suffering to the extreme level because of only supply chain, raw material supply chain break up হয়ে যাচ্ছে অলমোস্ট। আমরা ফেব্রুয়ারি 28 আগে যে ম্যাটেরিয়ালটা $900-950 কিনতাম, সেটা আজকে আমাদের $1,500-1,600-1,700 কিনতে হচ্ছে, এবং আমাদেরকে কোটা করে দিয়েছে যে তুমি এতটুকুন পাবা, তুমি এতটুকুন পাবা, তুমি এতটুকুন পাবা। বিকজ বেসিক রিজন আমরা বুঝি যে ওয়ার চলতেছে মিডল ইস্টে, ইট ইজ এ পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, এবং তার জন্য এটার স্ক্যারসিটি খুব বেশি আমাদের। তো এটা একটা আমাদের জন্য একটা ভীষণ বিরাট বড় আতঙ্ক। হ্যাঁ, যে আমরা কীভাবে প্লাস্টিক র মেটেরিয়ালের 2-3টা রেজিন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি বলছি, বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট এনাফ টু আমাদের ঘরের হোমগ্রোন যারা রেজিন তৈরি করতেছে, আপনি বলতেছিলেন 3টা প্রতিষ্ঠান, ইজ নট এনাফ। আমাদের টোটাল রেজিন রিকোয়ারমেন্ট হচ্ছে 1.4 মিলিয়ন টন, 14 লক্ষ টন। আর ওনারা ইন টোটাল বেদে 3 লক্ষ টনসের মতো করেন, অ্যান্ড স্পেসিফিক 2টা গ্রেডের করেন। আমাদের অনেকগুলো গ্রেড আছে, 2টা গ্রেডের ওনারা করে থাকেন। তো সেই দিক দিয়ে স্টিল উই আর ডিপেন্ডিং অন ইম্পোর্ট। আমাদের প্লাস্টিক কি যেটা রয়েছে সেইটা কি আমরা যদি রিসাইকেল করি সেটা কি আবার এখানে কি একটা? হ্যাঁ, আমি সেটা বলছি, আমরা প্রায় রিসাইক্লিং করে প্রায় 3 লক্ষ টনের মতো রিকভারি করি প্লাস্টিক। আচ্ছা, 3 লক্ষ টন। আমাদের মোর দেন ফিউ হান্ড্রেড, নিয়ারলি 1000, আপনি যদি পিইটি বোতল ধরেন, আমাদের এইচডিপি ধরেন, তাহলে প্রায় নিয়ারলি 1000 রিসাইক্লার আছে বাংলাদেশে। এবং আপনি জানেন যে আমরা পিইটি বোতল রিসাইক্লিং করে এক্সপোর্টও করি, সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট আমরা এক্সপোর্টও করি। তো রিসাইক্লার আছে। এখন আমরা যেটা বলি যে প্রচুর পরিমাণে মিসইউজ প্লাস্টিক আসছে, আসলে কোয়ান্টিটিটা আমরা যে যার মতো করে বলে ফেলি আর কি, এটার কোনো ডাটা, প্রপার ডাটা নাই। এবং অনেক সময় দেখা যায় যে বলতে বলতে আমরা টোটাল কোয়ান্টিটি যেটা কনজিউম করি তার চেয়ে বেশি বলে ফেলি যে আমাদের ওয়েস্ট করছি, আমরা মিসইউজ করছি প্লাস্টিক। আসলে ইটস নট ট্রু। তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে আর কি। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করতে চাই, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, আমি একটু থামিয়ে দিতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরবো বিরতি শেষে এবং এই আলোচনায় ফিরবো।
আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে প্লাস্টিক শিল্প খাত ও আসছে বাজেট নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় ফিরতে চাই, বাজেট নিয়ে কথা বলতে চাই। আমরা খাতের অবস্থা বুঝলাম, চ্যালেঞ্জগুলো বোঝার চেষ্টা করলাম। আসন্ন বাজেটটা কিভাবে দেখছেন? এরকম একটা, আমি যদি ভুল করি না করি তাহলে করোনার সময় একটা ধাক্কা, তারপরে রাশিয়া ইউক্রেন ধাক্কা, আমাদের একটা রাজনৈতিক অস্থিরতা গেল, এরপর আবার বিশ্ব রাজনীতির অস্থিরতা, টানা 6 বছর এক ধরনের সিচুয়েশন যাচ্ছে। সেইখান থেকে নতুন সরকারের কাছে আপনাদের আসলে প্রত্যাশা কি, বাজেটের চিন্তাগুলো কি? আচ্ছা, প্রথমে আমি আমার প্লাস্টিক সেক্টরের প্রত্যাশাটা বলি, তারপর আমরা টোটাল কান্ট্রি প্রত্যাশাটা নিয়ে কথা বলবো। প্লাস্টিক সেক্টরে আমি প্রথমে বলছি যে উই আর ইম্পোর্ট ডিপেন্ডিং কান্ট্রি, ইম্পোর্ট ডিপেন্ডেন্ট র মেটেরিয়ালস আমাদের, আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি র মেটেরিয়াল এবং তারপর পণ্যটা তৈরি করি। আমাদের হয় কি, প্রথমে যে কথা বলছিলাম $950 আমরা পার টন ইম্পোর্ট করতাম, তো সেটার উপরে আসার পরে সরকার অ্যাসেসমেন্ট করতো 1100, 1200 এইরকম ডলারে, মানে লোড দিত প্রতিটা কনসাইনমেন্টে, প্রতিটা ইয়েতে। কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্ট আপনি জানেন যে গ্লোবাল প্রাইস সেম থাকে, এখানে কোনো আন্ডার ওভার ইনভেস্ট করার কোনো সুযোগ নেই এবং প্রাইস ইজ ভেরি স্টেবল অ্যান্ড সব কোম্পানির প্রাইস মোটামুটি সেমই থাকে। তো সেইখানে লোড দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। অন্য মেটেরিয়াল, অন্য যদি পণ্য হয়, ফিনিশড প্রোডাক্ট হয়, সেটার পিছনে যুক্তি থাকতে পারে, কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরে কোনো লোড দেওয়ার কোনো যুক্তি নেই, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকে, ফিক্স আপ করা থাকে। তো আমরা এইটা প্রবলেমটা ফেস করছি। আমরা আশা করব যে এই বাজেটে এই প্রবলেমটা ওনারা ধরবেন এবং আমাদেরকে সহায়তা করবেন, এটা আমাদের দাবি থাকবে। 1 নাম্বার 2 হচ্ছে ন্যাশনাল বাজেটে, ন্যাশনাল পার্সপেক্টিভে যদি আপনি দেখতে যান, আমি ব্যবসায়ী হিসেবে আমি যখন দেখি যে 9 লক্ষ কোটি টাকার একটা বাজেট, আমি কিন্তু চমকাই উঠি, আমি কিন্তু আতঙ্কিত হয়ে যাই। আমার মতো ব্যবসায়ী যারা আছেন, আপনি 9 লক্ষ কোটি টাকার একটা বাজেট ডিজাইন করলেন, আপনি 6 লক্ষ কোটি টাকা এনবিআরকে বলবেন আপনি ট্যাক্স কালেকশন করে নিয়ে আসেন, 3 লক্ষ কোটি টাকা আপনি আমাদের ব্যাংকিং সেক্টর থেকে বাজেট সাপোর্ট দেওয়ার জন্য নিয়ে যাবেন, তাহলে প্রাইভেট সেক্টরের জন্য কীভাবে সার্ভাইভ করবে? ইট ইজ ভেরি ইম্পসিবল টু সার্ভাইভ দ্য প্রাইভেট সেক্টর। ওনারা যে যুক্তিটা দেখান যে ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম কম্পারেটিভলি আমাদের নেইবারিং কান্ট্রি, ডেভেলপড কান্ট্রির চেয়ে, আমাদের 7.2 ইজ ট্যাক্স জিডিপি রেশিও। এখন আমাদের জিডিপি ধরেন $462 বিলিয়ন জিডিপি, সেই জিডিপি 12% হচ্ছে এগ্রিকালচার। তো এগ্রিকালচারের উপরে কোনো ধরনের ট্যাক্স নাই, এটা আমরা জানি, এটা আপনি বাদ দিলেন। ইনফর্মাল সেক্টরের কন্ট্রিবিউশন 43% অফ দ্য জিডিপি, তাহলে কোনো কিছু নেই। ইনফর্মাল সেক্টরকে আপনি বার্ডেন দিতেও পারবেন না, ইনফর্মাল সেক্টর নিতেও পারবেন না, অ্যান্ড এটা পৃথিবীময় এটা কোথাও হয় না। তো গেল, তাহলে 43 আর 12 হলো 55%। এক্সপোর্ট যারা আছেন, আমাদের এক্সপোর্টার যারা আছেন, তাদেরকে আপনি প্রচুর পরিমাণে ট্যাক্স কাট দেন, ট্যাক্স রিলিফ দেন, এটা ডিমান্ড করে, এটা আমি বলবো যে এটা দে আর ডিজার্ভিং। তো ট্যাক্স রিলিফ দেন আপনি, তাহলে সেখানে আপনার ট্যাক্স কমে আসে। তাহলে কি দাঁড়ালো, আপনি 55% প্লাস করলে দেখা যাবে আপনার জিডিপিতে অ্যাকচুয়াল ট্যাক্সেবল জিডিপি ইজ রিমেইনিং অনলি $200 অথবা $180 বিলিয়ন। তো আমি যে 7% দিচ্ছি, আমি এই কম্পেয়ার করলে ইট ইজ 14% প্লাস 15% হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তো আমাদেরকে এনবিআর এর কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই যে আমাদেরকে সবসময় ট্যাক্স জিডিপি রেশিও কম বলে যে আমাদের উপরে একটা প্রাইভেট সেক্টরের উপরে একটা আমরা ট্যাক্স দেই না বলে যে আরোপ করা হয়, এটা সঠিক না। এনবিআরকে যেটা করতে হবে, বাজেটে যেটা নির্ধারিত ট্যাক্স কালেকশন করার জন্য নেটটা বাড়াতে হবে। আমি বলি যে আপনি উপজেলা লেভেলে যান, এখন উপজেলা লেভেলের ট্যাক্সেবল অনেকগুলো লো ইনকামের পিপুল আছে, অর্গানাইজেশন আছে যারা ট্যাক্স দিতে পারবে, দিতে চায়, মেকানিজমের জন্য হয়তো দিতে পারছে না। তো আমাদেরকে ট্যাক্স নেটটা বাড়াতে হবে এবং ট্যাক্স ইভেডিং যারা আছে, হ্যাঁ, তাদেরকে ধরতে হবে। আপনি হয়তো জানেন, অত শুনছেন, আমিও শুনছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি $750 ট্যাক্স দেয়। তো সে কীভাবে দেয়? বিকজ কর্পোরেট স্ট্রাকচারে তার এটা আসে। কর্পোরেট স্ট্রাকচারে অ্যাকাউন্টেন্টরা যারা আছেন, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, তারা এমনভাবে ওইটা ডিজাইন করে যে কোনোভাবে ট্যাক্স বার্ডেনগুলো কর্পোরেটের উপরে আসে না। হ্যাঁ, আলটিমেটলি আসে কার উপরে? এসএমই খাতের উপরে, ইন্ডিভিজুয়াল পার্সনের উপরে। তো এটা বুঝতে হবে যে আপনার যে ট্যাক্স যারা দেওয়ার কথা, মানে আমেরিকার পারসেপশনে তারা বলে বিলিয়নার ইজ বিকামিং মোর ট্যাক্স রিলিফ, দে আর আর্নিং মোর মানি। আমাদের দেশেও কিন্তু তাই, বিলিয়নিয়ার্স আর আর্নিং মোর মানি বিকজ অফ দ্য ট্যাক্স ইভেশন বলেন, বিকজ অফ দ্য মেনি আদার ক্ষমতা আছে, তিনি অনেক চাইলে সবগুলো সেটা করতে পারেন। ওনার অ্যাকাউন্টস অনেক স্ট্রং, ওনার ফাইন্যান্সিয়াল অনেক ট্যাক্সের ফাঁকযোগ বুঝেন, যেটা
এসএমই খাত বুঝে না, নর্মাল চাকরিজীবী তো জানেই না। চাকরিজীবীরা জানেই না। তো এই যে ডিসপ্যারিটি আছে, এইটাকে যদি আপনি না কমান, তাহলে আপনি ট্যাক্স জিডিপি রেশিও বলেন, আপনার 6 লক্ষ কোটি টাকা বাজেট যেটা দিয়েছে সরকার আপনার উপরে, এনবিআর এর উপরে, সেটা কালেকশন করা অনেক হবে। আপনি কি করছেন? আপনি যারা ট্যাক্স দিচ্ছে, যে 8 লক্ষ 9 লক্ষ জন ট্যাক্সেবল আপনার কাছে আছে, আপনি ওদের উপরে বারবার চাপাচ্ছেন, বারবার ওদের উপরে ট্যাক্স বার্ডেন দিচ্ছেন। তো এটা তো হবে না, আপনাকে ট্যাক্স নেটটা বাড়াতে হবে। আমি ট্যাক্স কমাতে বলি না, ট্যাক্স নেটকে বাড়াতে বলি, যাতে আমরা সবাই দেশের উন্নয়নের জন্য আমরা কিছু করতে পারি। আপনি তো বাজেট নিয়ে বলছিলেন, আমি একটু থামিয়ে দিলাম, দুঃখিত। বাজেট নিয়ে বলছিলেন যে এত বড় বাজেট, এত বড় ট্যাক্সের টাকা। আমরা তো রিসেন্ট সময় এনবিআরকে কখনোই দেখি নাই যে সে তার টার্গেট ফিল আপ করতে পারছে। মানে কোনো বছরে সে পারে নাই। মানে 6 লাখ কোটি টাকা সে কি আদৌ পারবে? মানে তাহলে আসলে এটা এই ফিগারটা কেন? এই যে 6 লক্ষ কোটি টাকা দেওয়া হইলো, আমি এটা তো এনবিআর কে বলবো না, আমি বলবো যে সরকার টোটালি সরকারি এটার জন্য। এই যে আমাদের বিজনেস সিচুয়েশন, এই যে মিডল ইস্টের ওয়ার, ইউক্রেন ওয়ার, এই যে কোভিড সিচুয়েশন ফেস করলাম, এই যে আমরা আনরেস্ট ফেস করলাম 18 মাস, আমাদের একটা সরকার চেঞ্জ হলো, একটা আমরা স্বৈরাচারী সরকারকে আমরা সরাই নিয়ে আসলাম, এই যে সব কিছু মিলে কিন্তু বিজনেস সাফার করছে। অ্যাট দ্য এন্ড বিজনেস এ সাফার। তো এরপরে যদি আবার ট্যাক্স লোড যদি আপনি দেন, তাইলে তো সার্ভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা তো কোনো গত্যন্তর থাকবে না। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি জানেন, একটা দেশকে এগিয়ে নিয়ে যায় এন্টারপ্রেনিয়র যখন ডিসহার্টেড হয়ে যায়, এন্টারপ্রেনিয়র যখন দিশেহারা হয়ে যায়, এন্টারপ্রেনিয়র যখন তাদের ইনিশিয়েটিভটা যখন কমে আসে, তখন কিন্তু সেই দেশ আর আগাতে পারে না। এন্টারপ্রেনিয়রদের মানে এই হতাশা খুবই ভয়ঙ্কর। আমরা 28-এ দেখেছি, আমেরিকায় দেখেছি। আলোচনা একবারে শেষ করতে হচ্ছে, সময় একেবারে শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে। আপনাকে ধন্যবাদ, আমার দর্শক যারা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ, এবং আপনাকে বারবার ডাকার জন্য সেতু। দর্শক, এতক্ষণ দেশের প্লাস্টিক শিল্প খাত নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক শামীম আহমেদ। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2:30টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের আয়োজন নিয়ে। নিশ্চয়ই সঙ্গে থাকবেন, 21শে সঙ্গেই থাকুন।